হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আমিও তো খুব ভালো আছি। আমি আজকে তোমাদের সঙ্গে যেটা নিয়ে আজকে তোমাদের সাথে চলে এসেছি সেটা হচ্ছে ক্লাস 11 এনসিইআরটি বুক। হ্যাঁ, সবার কিন্তু প্রচণ্ড একটা টেনশন থাকে যে স্যার আমি নিট দেব বা জেইই দেবো, এই যে এক্সামগুলো দেবো স্যার, কিন্তু সেখানে সিবিএসসি বোর্ডের রেসপেক্টিভ যে চ্যাপ্টার্সগুলো যেগুলো কিনা আমাদের এনসিইআরটির বইতে থাকে সেগুলো কিন্তু স্যার আমাদের যে আমার নর্মাল যে বইগুলো আমরা পড়ি সেগুলোর সঙ্গে হয়তো কিছুটা হলেও পার্থক্য থাকে, বা এনসিইআরটিতে যে পড়াশোনাগুলো থাকে সেইগুলো একদম লাইন বাই লাইন যদি স্যার পড়ানো হয় তাহলে খুব ভালো হয়। তো আমি তোমাদের কথাটা ভেবেই যেটা ভাবলাম যে অ্যাকচুয়ালি তাহলে আমি যদি এনসিইআরটির বইটাই তোমাদের সবার সঙ্গে লাইন বাই লাইন স্টেপ বাই স্টেপ তোমাদের সবার সঙ্গে পড়াই, তাহলে মনে হয় তোমরা যদি নোটসগুলো নিতে থাকো বা বুঝতে থাকো তাহলে আমার মনে হয় পরবর্তীকালে যে এক্সামগুলো তোমরা দেবে সেখানে কিন্তু অনেক ভালো রেজাল্ট করতে পারবে। তো তোমাদের কথা ভেবেই আমি যেটা করলাম সেটা হচ্ছে এই পুরো সিরিজটাকে আমি ফ্রিতে তোমার সঙ্গে নিয়ে চলে এলাম, যেখানে কিনা আমি একদম স্টেপ বাই স্টেপ প্রতি লাইন বাই লাইন বুঝিয়ে বুঝিয়ে তোমাদেরকে এক্সপ্লেন করব যে ক্লাস 11-এর এনসিইআরটি কিভাবে তোমরা পড়বে এবং প্রত্যেকটা চ্যাপ্টারের কোয়েশ্চেন্সগুলো তোমাদের সঙ্গে ডিসকাস করব। তো আশা করি তোমাদের সবার এই সিরিজটা খুব ভালো লাগবে। তো নমস্কার, আমি দেবজ্যোতি গাঙ্গুলি আর তোমরা দেখছো দ্য কনফিউজড কেমিস্ট। বাংলায় হবে এবার কেমিস্ট্রির রহস্য সমাধান। চলো তাহলে শুরু করা যাক আমাদের ক্লাস 11-এর এনসিইআরটি কেমিস্ট্রি। তো আমরা আজকে তোমাদের কাছে ক্লাস 11 কেমিস্ট্রির এনসিইআরটিতে অর্গানিক কেমিস্ট্রি তোমাদের সঙ্গে শেয়ার করব। অর্গানিক কেমিস্ট্রিটা কিভাবে তোমরা পড়বে লাইন বাই লাইন, কোন জায়গাগুলোকে বেশি গুরুত্ব দিতে হবে, কোনগুলোকে গুরুত্ব না দিলেও চলবে, সেইগুলো তোমাদের সঙ্গে আজকে পড়বো। এবং পড়বে তোমরা নোটস কিন্তু খাতায় বানাতে থাকো, কারণ আমিও পরিশ্রম করব, তোমাদেরকেও কিন্তু সমানভাবে পরিশ্রম করতে হবে, তবে গিয়েই কিনা একটা ভালো রেজাল্ট তৈরি হতে পারে। ঠিক আছে, চলো তাহলে আমরা কথা বেশি না বাড়িয়ে শুরু করে দিই। আর লাস্ট কথা, যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই সবার সঙ্গে শেয়ার করে দিও, যাদের সত্যিই দরকার এই পড়াশোনাগুলো পাওয়া তাদেরকে অবশ্যই শেয়ার করে দেবে। নমস্কার, তাহলে চলুন শুরু করা যাক। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা চ্যাপ্টারের নামটা দেখছি কি বলছে। তো বলছে, আচ্ছা আমি একটু বাড়িয়ে নিই এটা। কি বলছে, অর্গানিক কেমিস্ট্রি সাম বেসিক প্রিন্সিপালস অ্যান্ড টেকনিক্স। তো এখানে আমরা কি পড়বো, অর্গানিক কেমিস্ট্রি যে কিছু বেসিক রুলস। অর্গানিক কেমিস্ট্রি বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি? অর্গানিক কেমিস্ট্রি বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যেখানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এই এলিমেন্টগুলো থাকে এবং সেখানে কি থাকে, কোভ্যালেন্ট বন্ড থাকে বা সমযোজী বন্ধন থাকে। ঠিক আছে, আমি বাংলাতেও বিভিন্ন টার্মসগুলো তোমাদের সঙ্গে আলোচনা করব। তো কার্বন থাকবে, কার্বন ইজ দ্য ফাদার, বা কার্বন ছাড়া কিন্তু আমরা অর্গানিক কেমিস্ট্রির কথা ভাবতে পারি না, বিকজ কার্বন ছাড়া কিন্তু কোনোভাবেই অর্গানিক কম্পাউন্ড তৈরি হওয়া প্রায় অসম্ভব বললেই চলে। তো কার্বন কিন্তু থাকবেই, কার্বনের সঙ্গে তারপরে যে থাকবে সে হচ্ছে হাইড্রোজেন। কার্বন হাইড্রোজেন ছাড়া কিন্তু কোনোভাবেই আমরা অর্গানিক কেমিস্ট্রি শুরু করতে পারি না। তো তার সঙ্গে অক্সিজেন থাকবে, নাইট্রোজেন থাকবে, সালফার থাকবে, আরো অন্যান্য এলিমেন্ট যেগুলো সেগুলো থাকবে, কিন্তু মেইনলি কিন্তু আমরা এখানে কার্বনকে দেখতেই পাবো এবং হাইড্রোজেনকে দেখতেই পাবো। কার্বন হাইড্রোজেন হচ্ছে মেইন এলিমেন্টস যেখানে কিনা আমরা যে অর্গানিক কেমিস্ট্রি পড়ছি সেখানে থাকবে। তো এবার আমাদের বলা হচ্ছে যে কি বলছে দেখো এখানে চ্যাপ্টারটার মধ্যে বলছে ইন দিস প্রিভিয়াস ইউনিট, আচ্ছা আমি একদম এখান থেকে পড়ছি, প্রপার্টি কল্ড ক্যাটিনেশন। আমি একটু বড় করে দিচ্ছি লেখাটা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, পড়তে সুবিধা হবে। ওকে, দেখো বলছে ইন দ্য প্রিভিয়াস ইউনিট ইউ হ্যাভ লার্ন দ্যাট দ্য এলিমেন্ট কার্বন হ্যাজ ইটস ইউনিক প্রপার্টি কল্ড ক্যাটিনেশন। হোয়াট ইজ ক্যাটিনেশন? আচ্ছা, ক্যাটিনেশন কথাটার মানে কি জানো? ক্যাটিনেশন মানে হচ্ছে কার্বন তার পাশের কার্বনগুলোর সঙ্গে এত সুন্দর শৃঙ্খল গঠন করতে পারে, অর্থাৎ কার্বনগুলোর সঙ্গে এত সুন্দর শাখা গঠন করতে পারে, এই রকম গঠন করার যে ক্ষমতা এ কিন্তু আর কোনো মৌলের মধ্যে এতটা ব্যাপকভাবে নেই। মানে কার্বনকে তুমি একটা কার্বনকে পাশের কার্বনের সঙ্গে দাঁড় করিয়ে দাও, দেখবে সে
এরকম 15, 20, 25, 30, 35, 40, 1000, 100 এরকম পাশাপাশি প্রচুর কার্বনের সঙ্গে বন্ড করে ফেলতে পারে। এই যে শৃঙ্খল গঠন করার প্রবণতা, শৃঙ্খলকে গঠন করার যে প্রবণতা, এটাকেই আমরা বলছি ক্যাটিনেশন। এই ধর্মটা কিন্তু কার্বনের ক্ষেত্রে আমরা দেখতে পাই। বলছে ডিউ টু উইচ, যার জন্য কি হয় না, কোভ্যালেন্ট বন্ড উইথ আদার কার্বন অ্যাটম, যার জন্য কার্বন কি করতে পারে, অন্যান্য কার্বন অ্যাটমের সঙ্গে একটা কোভ্যালেন্ট বা একটা, এই যে আমি লিখেছিলাম সমযোজী বন্ধন কি করতে পারে না, গঠন করতে পারে। এই সমযোজী বন্ধন গঠন করে বলে এই ধরনের অর্গানিক কম্পাউন্ডস গুলোর মধ্যে আমরা কার্বনকে এত বেশি বেশি করে দেখি। ওকে, তো দেখো বলছে এলিমেন্টস লাইক হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস অ্যান্ড হ্যালোজেন্স, এরা কিন্তু কার্বনের সঙ্গে থাকে। আমি একটু আগেই বলেছিলাম যে কার্বনের, শুধু কার্বন নয়, কার্বনের সঙ্গেও কিন্তু অনেকে কিন্তু এখানে থাকতে পারে। কি কি থাকতে পারে, তারা হচ্ছে এই যে আমি বলেছিলাম, দেখো কার্বন ছিল, হাইড্রোজেন ছিল, অক্সিজেন ছিল, নাইট্রোজেন ছিল, এখানে বলছে আরো সালফার, ফসফরাস, এই সমস্ত এলিমেন্টস গুলো কিন্তু কার্বনের সঙ্গে থাকতে পারে, কিন্তু মেইনলি কার্বনকে কিন্তু থাকতেই হবে। ওকে, তো এখানে আমরা কিন্তু এই ব্যাপারটাই এখানে ছোট করে বলা হয়েছে যে আমরা এমন কিছু প্রপার্টি কার্বনের আছে যেটার জন্য কিন্তু আমরা এই ব্যাপারটা কার্বনের মধ্যে লক্ষ্য করছি। এত ব্যাপকভাবে কার্বন শৃঙ্খল বা বন্ড গঠন করে বলে কিন্তু এই ধরনের অর্গানিক কেমিস্ট্রিতে কার্বন ছাড়া প্রায় আমরা অন্ধ বললেই চলে। ওকে, তো আমরা চলে আসছি আমাদের পরের পোর্শনটাতে, জেনারেল ইন্ট্রোডাকশন। জেনারেল ইন্ট্রোডাকশনে আমাদের কি বলছে না, অর্গানিক কম্পাউন্ডস আর ভাইটাল ফর সাস্টেনিং লাইফ অন আর্থ। আমি যদি একটু মার্ক করি তোমাদেরকে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। বলছে অর্গানিক কম্পাউন্ডস আর ভাইটাল ফর সাস্টেনিং লাইফ অন আর্থ and include complex molecules like generic information bearing deoxyribonucleic acid DNA and proteins that constitute essential compounds of our blood, muscles and skin. তো কি বলতে চাইছে এখানে, বলছে যে অর্গানিক কম্পাউন্ডের মধ্যে আমাদের যদি অর্গানিক কম্পাউন্ডস গুলো কোথায় থাকে, অর্গানিক মিন্স আমরা যাকে বাংলায় বলি জৈব যৌগ, অর্থাৎ জীব থেকে উৎপন্ন। জীব থেকে উৎপন্ন মানে কি স্যার, মানে হচ্ছে এমন একটা জিনিস যেখানে কিনা আমরা, একটু ছোট করে নেবেন, হ্যাঁ ঠিক আছে, এমন একটা জিনিস যাতে লাইফ থেকে একটা প্রাণ আছে, এমন একটা জিনিস যার মধ্যে থেকে কিনা আমরা যে সমস্ত যৌগগুলো পাই, মানে আমি, তুমি, একটা বিড়াল, একটা কুকুর, একটা গাধা, যাই হোক না কেন, তার শরীর থেকে, বা একটা মশাও হোক না কেন, তার শরীর যা যা জিনিসপত্র দিয়ে তৈরি, মানে ধরো এই প্রোটিন বলি, এই ফ্যাট বলি, এই কার্বোহাইড্রেটস বলি, এই ভিটামিনস বলি, ঠিক আছে, তো এই অ্যামাইনো অ্যাসিড বলি, যাই বলি না কেন, এই সমস্ত জিনিস কোথায় থাকে, কোনো প্রাণের মধ্যে থাকে, কোনো লাইফের মধ্যে থাকে। তাহলে প্রাণের মধ্যে থাকা কোনো জিনিস, অর্থাৎ সেটাই কি হবে, জৈব যৌগ। এমনটাই কিন্তু আমরা আগে, বহুকাল আগে আমরা বিজ্ঞানীরাও কিন্তু এটাই মনে করতেন যে লাইফ না হলে কিন্তু জৈব যৌগ পাওয়া যাবে না। মানে আমরা কখনোই বলতে পারি না যে একটা ল্যাবরেটরির মধ্যে আমরা কোনোভাবে একটা জৈব যৌগ তৈরি করতে পারবো। কেন? তার কারণ যে জৈব যৌগটা তৈরি করবো তার মধ্যে তো প্রাণ নেই। এইটা আমাদের পুরোনোকালে ভুল ধারণা ছিল, কিন্তু এখন কিন্তু আমরা সেই ধারণা থেকে একদম পুরোপুরিভাবে বেরিয়ে এসেছি। ইনফ্যাক্ট বহু বছর আগে থেকেই বেরিয়ে এসেছি। অনেক সায়েন্টিস্ট, তারা কিনা বার্জেলিয়াস হোক বা ভোলহার হোক, তারা কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে পুরোপুরি আমাদেরকে সমস্ত কিছু পরিষ্কার করে দিয়েছে। তো আমি আবার পড়ায় ফিরে আসি। বলছে দেখো, organic compound appear in material like clothing, fuels, polymers, dyes, medicine, যত রকম ওষুধ খাও ম্যাক্সিমাম কিন্তু সবই organic compounds দিয়ে তৈরি। These are some important areas of application of these compounds. Science of organic chemistry is about 200 years old. অর্গানিক কেমিস্ট্রি কিন্তু খুব একটা যে বেশি দূরের বা অনেক বয়স্ক একটা সাবজেক্ট তা নয়, প্রায় মোটামুটি 200 বছর আগেকাই হবে। কিরকম? Around the year of 1780, 1780 কি হয়েছিল? Chemists began to distinguish between organic compounds obtained from plants and animals. বিজ্ঞানীরা কি করছেন না, বিভিন্ন যে প্লান্ট বা অ্যানিমাল গুলো আছে সেখান থেকে বিভিন্ন অর্গানিক কম্পাউন্ড গুলো তারা কি করছেন, সিনথেসাইজ বা সংশ্লেষ করার চেষ্টা করছিলেন। and organic compounds prepared from mineral sources. বার্জেলিয়াস, যিনি ছিলেন বিখ্যাত বিজ্ঞানী, সুইডিশ বিজ্ঞানী,
proposed that a vital force was responsible for the formation of organic compound. তিনি বলছিলেন একটা এমন একটা ফোর্স আছে, এমন একটা ভাইটাল ফোর্স আছে যে ফোর্সটা ছাড়া কোনো অর্গানিক কম্পাউন্ড তৈরি হওয়া সম্ভব না। এটা তার মতামত ছিল যে এমন একটা জিনিস আছে, এমন একটা পাওয়ার আছে যে পাওয়ারটা ছাড়া কোনোভাবেই কিন্তু আমরা এই অর্গানিক কম্পাউন্ড তৈরি করতে পারি না। তো পরবর্তীকালে অন্যান্য বিজ্ঞানীরা কিন্তু এই ব্যাপারটাকে নস্যাৎ করেছেন। However, কি বলছে দেখো, however the notion was rejected in 1888 with F. হোলার। বললাম সায়েন্টিস্ট হোলার কি করেছিলেন, 1808 সালে ওনার এই যে প্রবর্তন সেটাকে পুরোপুরি নস্যাৎ করে দিয়ে বলেছিলেন দেখো কোনো ভাইটাল ফোর্স কিছু দরকার নেই, আমরা নর্মাল অর্গানিক কম্পাউন্ডকে আমরা কি করতে পারি না, ল্যাবরেটরিতেই তৈরি করতে পারি। তুমি কি সিনথেসিস করেছেন না, বলছেন দেখো he synthesized an organic compound urea from an inorganic compound ammonium cyanide। চলো হয়ে গেল। কি বলছে যে উনি এমন একটা জিনিস তৈরি করলেন সেটার নাম হচ্ছে ইউরিয়া। সেটা কোত্থেকে তৈরি করলেন না, উনি তৈরি করলেন সেটা হচ্ছে একটা ইনঅর্গানিক কম্পাউন্ড বা অজৈব যৌগ, তার নাম হচ্ছে অ্যামোনিয়াম সায়ানাইড। এই অ্যামোনিয়াম সায়ানাইড থেকে তিনি ইউরিয়া তৈরি করলেন। অর্থাৎ আমরা বুঝতে পারছি অ্যামোনিয়াম সায়ানাইড একটা অজৈব যৌগ, তাহলে অজৈব যৌগ থেকে জৈব যৌগ তৈরি করছি মানে হচ্ছে কোনো ভাইটাল ফোর্স কিচ্ছু নেই, আমরা যে কোনোভাবেই কিন্তু অর্গানিক কম্পাউন্ডকে এখানে তৈরি করতে পারি। ক্লিয়ার? আমরা তাহলে পরের পোর্শনটা ঢুকি। কি বলছে দেখো, বলছে দ্য পায়োনিয়ারিং সিনথেসিস অফ অ্যাসিটিক অ্যাসিড বাই কোলবে। সায়েন্টিস্ট কোলবে বিশাল বড় সায়েন্টিস্ট, তিনি কি করছেন, কোলবে 1885 সালে কি করেছিলেন না অ্যাসিটিক অ্যাসিডকে সিনথেসিস করেছিলেন, and that of methane by Bartholomew showed conclusively the organic compounds could have been synthesized from inorganic sources at the laboratory। তো এর পরবর্তীকালে আরো দুজন বিজ্ঞানী যারা কিনা, একজনের নাম হচ্ছে কোলবে আর আরেকজনের নাম হচ্ছে আমাদের একজনের নাম হচ্ছে কোলবে আর আরেকজনের নাম হচ্ছে আমাদের বার্থেলো। তারা কি করেছিলেন, তারা এই অর্গানিক কম্পাউন্ডগুলোকে কিন্তু ল্যাবরেটরিতে ওরা কোনো একটা ইনঅর্গানিক সোর্স থেকেই তৈরি করেছিল। তো এখানে কিন্তু আমরা বুঝতে পারলাম কোনো না কোনোভাবেই আমরা কিন্তু ল্যাবরেটরিতে অর্গানিক কম্পাউন্ড তৈরি করতে পারি। ওকে, তো চলো তাহলে আমরা পরের পোর্শনটায় ঢুকি। এবারে কি বলছে দেখো, আশা করি তোমাদের বোঝা যাচ্ছে। তোমরা অবশ্যই কিন্তু পেন খাতা নিয়ে বসবে, না হলে কিন্তু চ্যাপ্টারগুলো কোনোভাবেই তোমরা মুখস্থ তো একেবারেই নয়, বুঝতে পারবে না। শুধু মুখস্থ করলে কোনোদিনই কিছু হয় না। তো চলো আমরা তাহলে দেখে নিই টেট্রা ভ্যালেন্স অফ কার্বন। আমরা প্রত্যেকদিন 5টা করে পাতা করব এবং এই করে করে আমরা মোটামুটি 1 মাসের মধ্যে অনেকটাই কভার করে নেবো তোমাদের সঙ্গে। ওকে, চলো কি বলছে দেখি, আশা করি তোমরা সবাই আমার পাশে থাকবে। তো টেট্রা ভ্যালেন্স অফ কার্বন, কার্বনের ভ্যালেন্সি কত, টেট্রা ভ্যালেন্স আমরা তো জানি এটা। আচ্ছা যদি না জানো তাও আমি দেখিয়ে দিচ্ছি। কার্বন তার ভ্যালেন্সি আমরা জানি 4, কিন্তু কেন 4? কার্বনের অ্যাটমিক নাম্বার 6। তো কার্বনকে যদি আমরা কনফিগারেশন লিখি কত হবে, 1s2 2s2 2p2। ফাইন, তো 2s2 আর 2p2 এটা হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন, বিকজ 1s টা কোথায় থাকে, ভ্যালেন্সে থাকে না। তো আমরা যদি আঁকি এভাবে, কার্বন তার 2s আর তার 2p, এই তো দুটো অরবিটাল, তার 2s এ দুটো ইলেকট্রন, 2p তে দুটো ইলেকট্রন। তো এবার যদি কার্বনকে কারোর সঙ্গে বন্ড করতে হয় কি হবে না, কার্বনকে তার এই যে এই একটা ইলেকট্রন আমি দেখাচ্ছি তোমাকে, এই যে একটা ইলেকট্রন তাকে কি করতে হবে, তাকে এইখান থেকে এইখানে পাঠিয়ে দিতে হবে টু গেট দ্য বন্ডিং। বন্ডিং করার জন্য যদি কারোর সঙ্গে বন্ড করতে চায় কি করতে হবে, কিছু পেতে গেলে কিছু দিতে হয় আমরা জানি, তাই জন্য এই একটা ইলেকট্রনকে ওকে কি করতে হবে, এই যে একটা ইলেকট্রনকে এখানে আনতে হবে। তাহলে কি দেখো, এই 1 2 3 4 এই 4টে জায়গায় কিন্তু কার্বনের কি থাকছে না, কার্বনের ফাঁকা জায়গা থাকছে, যেখানে কিনা বাইরে কোনো ফরেন এলিমেন্ট এসে কিন্তু সেখানে এরকম ভাবে বন্ডিংটা করতে পারে। তো আমরা এখানে দেখছি তাহলে কার্বনের ভ্যালেন্সি কত বা যোজ্যতা কত, 4। তাই জন্য বলা হয় কার্বন হচ্ছে চতুর্যোজী। ওকে ফাইন, বুঝতে পেরেছো? আচ্ছা বুঝতে পারলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিও। ওকে, আর কমেন্ট করে জানিও তোমাদের কোনো জায়গায় কোনো অসুবিধা হচ্ছে কিনা। চলো পড়ায় ফিরি। কি বলছে দেখো, দ্য শেপস অফ কার্বন কম্পাউন্ডস, কার্বনের কম্পাউন্ডের কেমন শেপ হতে পারে। তো
তো বলছে the knowledge of fundamental concepts of molecular structure help in understand and predicting the properties of organic compounds. You have already learned theories of valency of molecular structure in unit 4. আমরা চ্যাপ্টার 4 এ আবার আমরা এখন পড়বো, তখন প্রত্যেকটাই পড়াবো। আমরা এখন বলে দিচ্ছি যে 4 নম্বর চ্যাপ্টারে কি ছিল, আমাদের কেমিক্যাল বন্ডিং অ্যান্ড মলিকুলার স্ট্রাকচার ছিল। সেখানে কিন্তু আমরা এই যেটা আমি তোমাদের করে দেখাচ্ছি এই পুরো জিনিসটাই কিন্তু আমরা ওই চ্যাপ্টারে পড়েছি। তো আমি সেই জন্য আমরা ধরে নিচ্ছি তুমি জানো, সেই হিসাবেই কিন্তু আমি এই জিনিসগুলো তোমাদের কাছে নিয়ে আসলাম। তো এখানে কি হচ্ছে, কার্বনের 4টে বন্ড পেয়ার থাকছে, কোনো লোন পেয়ার নেই, তাই জন্য কোনো রিপালশন কিন্তু লোন পেয়ারে হবে না। তাই জন্য কিন্তু আমরা এখানে এইরকম টাইপের একটা স্ট্রাকচার দেখি। কিরকম না, হাইড্রোজেন গুলো, কার্বনের যদি 4টে হাতে ধরে 4টে হাইড্রোজেন আছে, CH4 বা মিথেন, তার কিন্তু স্ট্রাকচারটা এরকম, যেখানে অ্যাঙ্গেলটা কত হয় 109.5 ডিগ্রি। ওকে, বন্ড অ্যাঙ্গেল ইজ এত। আর স্ট্রাকচারটা কেমন, টেট্রাহেড্রাল বা বাংলায় বলবো চতুস্তলকীয়। ওকে, তাহলে এইরকম টাইপের স্ট্রাকচার যদি আমরা পাই তাহলে এটা কার্বনের একটা কম্পাউন্ডের স্ট্রাকচার। তো এখানে কি বলছে, টেট্রাভ্যালেন্স হলে কিরকম টাইপের স্ট্রাকচার গুলো হয় সেগুলো কিন্তু আমরা এখানে এক এক করে দেখব। বলছে অলসো ইউ অলরেডি নো দ্যাট দ্য টেট্রাভ্যালেন্স অফ কার্বন অ্যান্ড দ্য ফর্মেশন অফ কোভ্যালেন্ট বন্ডস by it are explained in terms of its electronic configuration and the hybridization of s and p orbitals. s আর p অরবিটালের কিন্তু হাইব্রিডাইজেশনের উপরে কিন্তু আমরা এখানে নির্ভর করি। কেমন টাইপের এখানে হচ্ছে sp3, sp2, sp এই টাইপের কিন্তু বন্ডিং গুলো আমরা দেখতে পাই। It may be recalled from the formation of shapes of the molecule, কি বলছে, লাইক মিথেন যেটা আমি এক্ষুনি আঁকলাম, ইথিন and ethine are expected in terms of the sp3, sp2 and sp hybridized orbitals by carbon atoms. আমরা জানি যে এখানে যদি আমার কাছে তোমাদের একটা জিনিস শিখিয়ে দিই, দেখো যদি আমার কাছে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকে তাহলে মোটামুটি আমরা মনে রাখবো যে সেটা হচ্ছে sp3। কার্বন হাইড্রোজেন যদি সিঙ্গেল বন্ড থাকে দ্যাট ইজ sp3। কার্বন কার্বন ডাবল বন্ড থাকলে sp2। কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকলে সেটা হচ্ছে sp। তো এইরকম ভাবে কিন্তু আমরা স্ট্রাকচারাল ফরমেশন গুলো বা হাইব্রিডাইজেশন গুলো করি। হাইব্রিডাইজেশন কি করে করতে হয় ডিটেইলিং এ আমরা কিন্তু পড়বো। আপাতত এইটুকু জিনিস তোমরা খাতায় লিখে রেখো যে সিঙ্গেল বন্ড মানে মোটামুটি আমরা sp3 ধরে রাখবো। হাইড্রোজেনের সঙ্গে তো সিঙ্গেল বন্ডই হয়, হাইড্রোজেন তো দুটো হাত নেই, তাহলে sp3, ডাবল বন্ড হলে sp2 আর ট্রিপল বন্ড হলে sp। ওকে, চলো তাহলে আমরা পড়ার মধ্যে ঢুকি। কি বলছে দেখো, হ্যাঁ বলছে hybridization influences the bond length and bond enthalpy. Very important line, bond length and bond enthalpy, like bond strength যাকে আমরা বলি of the compounds. The sp hybrid orbitals contain more s character and hence it is closer to its nucleus and forms a shorter and stronger bond than sp3 hybrid orbital. তো কি বলছে, খুব সুন্দর একটা কথা বলেছে। দেখো বলছে, দেখো যদি আমার কাছে এরকম ট্রিপল বন্ড থাকে তার মানে আমি কিরকম বলেছি, সেখানে হচ্ছে sp টাইপের অরবিটাল। তাহলে sp মানে হচ্ছে সেখানে কার্বন আর কার্বনের যে ইলেকট্রনস গুলো তাদের নিউক্লিয়াসের খুব কাছাকাছি থাকে। নিউক্লিয়াসের খুব কাছাকাছি থাকে মানে হচ্ছে কি না, ইলেকট্রনস গুলো যে নিউক্লিয়াসের খুব কাছাকাছি থাকে তার মানে ব্যাপারটা বোঝানো হচ্ছে এরকমই যে তারা কিন্তু অনেকটা নিউক্লিয়াসের কাছাকাছি আছে, অর্থাৎ তাদেরকে স্ট্রংলি বাউন্ড করে রেখেছে নিউক্লিয়াস, মানে নিউক্লিয়াসের সঙ্গে তারা কিন্তু হাইলি অ্যাট্রাক্টেড। তাহলে হাইলি অ্যাট্রাক্ট করা মানে হচ্ছে সেখানে বন্ডের যে স্ট্রেংথটা কি হবে, বন্ডের শক্তিটা কি হবে, অনেক বেশি হবে, ভেরি হাই হবে। তাহলে বন্ডের স্ট্রেংথ যদি খুব বেশি হয় তাহলে কিন্তু মোটামুটি আমরা বলতে পারি যে sp হাইব্রিডাইজ যে বন্ডগুলো সেগুলো খুব স্ট্রং হয়। তাহলে sp2 তার থেকে একটু কম হবে আর sp3 হবে তার থেকে আরো কম। ওকে, তো সেটাই কিন্তু আমাদের এখানে বোঝানো হয়েছে। কি বলছে, sp2 hybridized orbital are intermediate in s character between sp and sp3. Hence the length and enthalpy of bond it forms are also intermediate between them. মানে হচ্ছে sp খুব বেশি স্ট্রং, বন্ড স্ট্রেংথ খুব বেশি, বন্ড স্ট্রেংথ বেশি হলে বন্ড লেংথ খুব কম হচ্ছে। আর যদি আমার কাছে sp3 বলি তার আবার বন্ড স্ট্রেংথ খুব কম, তাই জন্য বন্ড লেংথ খুব বেশি হচ্ছে।
আর sp2 তাদের মাঝামাঝি, তাই জন্য ওটার ক্ষেত্রে কি হচ্ছে, দুজনেরই একটা ইন্টারমিডিয়েট ভ্যালু থাকছে। ওকে, তো তারপর বলছে দেখো দ্য চেঞ্জ ইন হাইব্রিডাইজেশন অ্যাফেক্টস দ্য ইলেকট্রোনেগেটিভিটি অফ দ্য কার্বন। কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি আমি একটু সরাচ্ছি, এটা দেখতে পারবে, তাহলে কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি কি হয়, এটা দ্বারা খুবই প্রভাবিত হয়। কারণ কার্বন কার্বন ট্রিপল বন্ড, সেখানে বন্ডের স্ট্রেংথটা এতটাই বেশি যে এর ইলেকট্রোনেগেটিভিটি কি হয়, ভেরি হাই হয়। তাহলে আমরা যদি ইলেকট্রোনেগেটিভিটি অর্ডারটা বলি কি হবে বলতো, কার্বন কার্বন ট্রিপল বন্ড সবচেয়ে বেশি, তারপর ডাবল বন্ড, তারপর সিঙ্গেল বন্ড। ওকে, তো মনে হচ্ছে এদিকে, হ্যাঁ এক মিনিট, হ্যাঁ কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, তারপরে আবার কার্বন হাইড্রোজেন সবচেয়ে কম। ইলেকট্রোনেগেটিভিটি অর্ডার, বন্ড স্ট্রেংথ অর্ডার কি হবে, সেম হবে। বন্ড লেংথ অর্ডার কি হবে, পুরো উল্টো হবে। কারণ দৈর্ঘ্য যার, স্ট্রেংথ যার বেশি, দৈর্ঘ্য তার কম হয়। তাহলে কি হবে, সি ট্রিপল বন্ড সি সবচেয়ে ছোট, তারপর সি ডাবল বন্ড সি, তারপর সি সিঙ্গেল বন্ড সি। ঠিক আছে, তো এইরকম ভাবে কিন্তু আমরা অর্ডারগুলো সাজাতে পারি। তাহলে বন্ড লেংথ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু বন্ড স্ট্রেংথ, এটা আমরা বলতে পারি। এটা কিন্তু তোমরা খাতায় টুকে নিও বা খাতায় লিখে নিও, এইগুলো নোট করে রেখে দেবে, কারণ এই নোটের উপরেই কিন্তু ভিত্তি করে পড়াশোনাগুলো তোমরা করবে। যত বেশি স্ট্রেংথ তত কম লেংথ। ওকে, চলো তাহলে আমরা আবার লাইনের মধ্যে ফিরছি। কি বলছে, তো বলছে যে the greater the s character of the hybrid orbitals, the greater the electronegativity. তাই carbon atoms having an sp hybridized orbital with 50% s character is more electronegative than the possessing sp2 or sp3 hybrid. কি বলছে, একদম আমি যেটা বললাম সেটাই বলছে। বলছে দেখো, যদি আমার কাছে sp থাকে, সেখানে s কত আছে 50%, p কত আছে 50%। sp2 মানে s আছে 33.3%, p আছে 66.6%, টোটালটা 100, তার মধ্যে একটা হচ্ছে s, বাকি দুটো p, তাহলে টোটাল 3টে। তো এইভাবেই আমরা করছি। sp এর মধ্যে কি হচ্ছে, টোটাল 100, 50% s 50% p। আর যদি আমরা sp3 বলি, sp3 এর মধ্যে টোটাল চারটে ভাগ, তাহলে s হচ্ছে 25%, p হচ্ছে 75%। দেখো তিনটের মধ্যে s এর ভ্যালু কোথায় সবচেয়ে বেশি, sp এর মধ্যে। তাহলে যেখানেই s এর ভ্যালু বেশি, যেখানেই s ক্যারেক্টার বেশি হবে, সেখানেই ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে, সেখানেই বন্ড স্ট্রেংথ বেশি হবে, সেখানেই বন্ড লেংথ কম হবে। ঠিক আছে, একদম এই সুন্দর করে চার্টগুলো বানিয়ে রাখো। পার্সেন্টেজ s ক্যারেক্টার যত বেশি, তড়িৎ ঋণাত্মকতা তত বেশি, বন্ড স্ট্রেংথ তত বেশি, বন্ড লেংথ তত কম। ওকে, তো এটাই কিন্তু আমাদের এখানে বোঝানো হয়েছে। চলো কি বলছে দেখি। The relative electronegativity is reflected in several physical and chemical properties of the molecules. তো অ্যাসিডিক ক্যারেক্টার, বেসিক ক্যারেক্টার গুলো দিয়ে মোটামুটি প্রচন্ড গাড়ির আওয়াজ আমাদের এখানে, কিছু মনে করো না, একটু এগুলো বানিয়ে নিবে। ঠিক আছে, তো মোটামুটি এগুলো দিয়ে আমরা কিন্তু করতে পারি। তো আমরা আজকে এইটুকু পোর্শন তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। আমি পুরো জিনিসটার একটা পিডিএফ তোমাদের কাছে শেয়ার করে দেবো, যেখানে কিনা তুমি প্রত্যেকটা নোট পার্ট বাই পার্ট তোমরা পেয়ে যাবে। দুটো পেজ আজকে আমরা একদম ছোট জিনিস দিয়ে শুরু করলাম, আশা করি তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই সিরিজটাকে কিন্তু তোমরা সবার সঙ্গে শেয়ার করে দিও। ওকে, তো আজকে আমরা এইটুকুই পড়ছি, বাকি পরপর দিন কিন্তু আমরা 5টা করে পেজ একদম লাইন বাই লাইন তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদের সবারই এখানে উপকার হবে। তো চলো তাহলে আজকে এইখানেই রাখছি, পরের ভিডিওটা খুব তাড়াতাড়ি আসছে। থ্যাংক ইউ সো মাচ।